সদ্য জয়েন করা এমআর কিংবা 6 মাস কাজ করছে এমআর প্রফেশনে একটা কথা সর্বক্ষণ বলে, তা মনে মনে বলুক বা মার্কেটে বলুক, যে সব ধরনের টেকনিক অ্যাপ্লাই করা সত্ত্বেও কিছু মতেই সেল বাড়ছে না। এই কথাগুলো বিশেষ করে আলোচনা হয় যেখানে স্টার্ট আপ কোম্পানিতে চাকরি পেয়েছে বা ছোট কোম্পানি 1-2 বছরের কোম্পানি, বা কিছু কোম্পানি প্ল্যানই থাকে যে তারা গ্রো করবে না, এরকম কিছু কোম্পানি আছে তাদের একদম লিমিটেড মাইন্ডসেট। তো এইখানেতে কিভাবে একটা এমআর তার সেলকে গ্রো করবে, আজকে আমরা জানবো যে এর কজটা কি, কারণটা কি, কেন এই বড় বড় লেকচার দিচ্ছি। তার কারণ যখন আমি এমআর ছিলাম আমি এই কথাটা বলতাম যে অনেক কিছু করছি সেল বাড়ছে না। আমি আমার এমআর প্রফেশনেতে অনেকগুলো ভুল করেছি, যে ভুলটা তুমি করছো কিনা দেখো। তার সাথে আমি এটাও বলতে পারি আমার ভুলের পাশাপাশি আমি যে কোম্পানিতে কাজ করতাম ওই কোম্পানিরও কিছু ভুল ছিল। কি কি ভুল আমি করেছিলাম ডিউরিং মাই এমআর জার্নিতে সেটা আজকে তোমার সাথে আলোচনা করছি। তাহলে তোমার কাজ কি হবে, কি ভুলটা আমি করেছি সেটা তোমরা দেখে নাও। হতে পারে যে তোমরা এই সেম ভুল করছো, এবং তার সাথে এটাও দেখে নাও যে কোম্পানির কোন ভুল আছে, তোমরা দুটোকে ট্যালি করো। যদি দেখো যে তোমার ভুল আছে তাহলে সংশোধন করে ভালো করে কাজ করো। যদি দেখো যে তোমার ভুল কম আছে, কোম্পানির ভুল বেশি আছে, তাহলে 6 মাস 1 বছর কাজ করে কোম্পানি সুইচ করো, সে অপশনও আছে। এবার আমরা আলোচনা করি যে কোন কোন ভুলটা আমরা করি। প্রথম যে ভুলটা আমি করেছিলাম বা যে ভুলটা কোম্পানি থেকেও পেয়েছিলাম, ল্যাক অফ ক্লিয়ারেন্স। অর্থাৎ আমার কাছে কোনো কিছু ক্লিয়ার ছিল না যে আমি কি কোম্পানির মোটো কি আছে, কোম্পানির ভিশন কি আছে, ক্লিয়ার ছিল না। কোম্পানি কেমন ট্রেনিং দিয়েছিল জানো, আমি একদিন সারাটা দিন গেলাম, 10টার মধ্যে পৌঁছে গেছিলাম, 10টা থেকে 5টা অবধি আমাকে বসিয়ে রেখেছিল, দিয়ে বললো এগুলো ভাই মুখস্থ করবে। দিয়ে 2 দিন পর আমাকে ফোনেতেই ধরলো যে এটা বলো তো ওটা বলো তো, দিয়ে তারপর দিন বললো ফিল্ডে নেমে যাও। তাহলে এই ধরনের যদি আমাকে ডিটেলিং করানো হয় এবং কোম্পানি সম্বন্ধে কোনো কিছুর আমার ভিশন ক্লিয়ার না থাকে, এবং কোম্পানি যে প্রোডাক্টগুলো ইউজ করতো একদম কমন প্রোডাক্ট, মিটু প্রোডাক্ট, কাশি সিরাপ, প্যান্টোপ্রাজল, ডমপ্রিডন, এই সমস্ত প্রোডাক্ট নিয়ে ডিলিং করা, তো কোম্পানির এই ভিশনটা থেকে আমি কিভাবে গ্রো করব? আমার সঙ্গে যে কলিগরা ছিল, আমার যে সিনিয়ররা ছিল, তাদের কাছেও ক্লিয়ার ছিল না, তাদেরও যে খুব বেশি পলিশ ওরিয়েন্টেড পার্সন ছিল সেটাও নয়, শেখার কিছু ছিল না। এই জিনিসটা আমি প্রথমে দেখতে পেয়েছিলাম, যার ফলে আমি যে কি কাজ করছি, কোন ডাক্তার ভিজিট করব, কেন করব, কিছুই ক্লিয়ার ছিল না, যেন পাগলের মতো ছুটছি। এতে 2 নম্বর সমস্যা কি এসেছিল, আমার ডিটেলিং ভালো ছিল না, ডিটেলিং স্ট্রং ছিল না, ইনক্লিনিক অ্যাক্টিভিটি একদম পোর ছিল, কথাই বলতে পারতাম না। প্রথম তো বড় ভয় লাগতো, করতাম। তাহলে এই যদি আমার কাজ হয় তাহলে আমি কি করে 6 মাস কেন, 2 বছর কেন, 10 বছর যদি আমি থাকি ওই কোম্পানিতে, আমি কি করে গ্রো করবো? তাহলে ল্যাক অফ ক্লিয়ারেন্স ছিল, ডিটেলিং ঠিক ছিল না, বিজনেস কি করে পাবো? সম্ভব নয়। তাহলে তোমাকে দেখতে হবে এখানে যে তোমার এই জিনিসটা কি আছে। যদি দেখো যে তোমার কলিগদের কাছ থেকে কোনো ক্লিয়ার পাচ্ছ না, কোনো মোটিভেশন পাচ্ছ না, যদি দেখো যে তোমার ডিটেলিং তোমার ক্লিয়ার নয়, তো তুমি মার্কেটে নেমে কি করতে পারবে? কিছুই করতে পারবে না। এখন অনেক ছোট কোম্পানির ভিশন থাকে, অনেক ছোট কোম্পানির টার্গেট থাকে, ও সব ছাড়ো তো ডিটেলিং বাবু, ফেলো করি মাখো তেল, টাকা ফেলবো ইনকাম হবে। আরে ভাই সেটা সব নয়। তাই যদি হয় তাহলে তো সব তো টাকা দিয়েই হয়ে যায়, তাই না? দেখো ডক্টরকে ডিল করা সেটা একটা পথ আছে, একটা স্ট্র্যাটেজি আছে, বাট বেসিক জিনিসটা আমাদের করতে হবে। বেসিকে যদি আমরা না পৌঁছে যাই তো ভাই সমস্যা আছে। কারণ আমি যেগুলো বলছি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এবং আমার সাথে আমি একটা যেটা বড় কোম্পানি, আমি টরেন্ট কোম্পানি একটা দাদাকে দেখতাম, তার বয়স ছিল অলমোস্ট 45-এর মতন, তার হার্ডওয়ার্ক দেখতাম, ভাই কি চমৎকার কাজ করছে। তখন আমি নিজেকে দেখতাম তাহলে আমার এখানে ভুল আছে, আমি এগুলো ভুল করছি। এরপর আরেকটা ভুল আমি করেছিলাম, আমার কোম্পানি 60 থেকে 70টার মতন ডক্টর দিয়েছিল। তাহলে 60-70টা যদি ডক্টর থাকে তো সেখানে আমি কি করে সেল বাড়াতে পারবো? এবং মানে আমার যে সিনিয়র ছিল উনিও বলতেন, বা কোম্পানির হয়তো মোটো ছিল যে ভাই ছোট ডক্টর ভিজিট করো, বিজনেস নিয়ে এসো, ওই চললেই হবে, কল অ্যাভারেজ কোনো ম্যাটার করে না। তাহলে এটাই যদি হয় গ্রো করা যাবে না। কিছু মধ্যেই যতই আমরা হাত পা নাড়ি না কেন, 26 দিন যদি কাজ করি না কেন, 1 বছর কাজ করি না কেন, কিছুর মধ্যেই গ্রো করতে পারবো না। যেটা আমি কিন্তু ভুল করেছিলাম। আমার কল অ্যাভারেজ কত ছিল? 7 থেকে 8টা ম্যাক্সিমাম, তার বেশি নয়, এবং ডক্টর লিস্ট ছিল ওই 70টা। তাহলে কাজ হবে, যে কোম্পানিতে তুমি থাকছো ভাই দেখো যে ডক্টর লিস্ট কটা আছে, অন্তত 120 থেকে 150টা ডক্টর দরকার। এবং এরপরে যেটা আসছে যে আমাদেরকে যখন কোম্পানি ডক্টর লিস্ট দিয়ে দিয়েছে, আমি কি অ্যাভারেজ মেনটেন করছি? আমি কি কল করছি? করি না, আমি করিনি। আমি 7-8টা করে কল ভিজিট করি, বাস বাইপাস করে দিতাম। তাহলে আমার কল অ্যাভারেজ মিস ছিল, আমার ডক্টর ভিজিট ঠিক করে করতাম না। আর তার থেকে বড় কথা, আমি বড় ডক্টরকে ভিজিট করতামই না, ভয় পেতাম। বিকজ ইনক্লিনিক কিভাবে অ্যাক্টিভিটি করবো, ইনক্লিনিক কিভাবে কথা বলবো, জড়তা লাগতো, ভয় লাগতো। কারণ এর জন্য কোম্পানিও ট্রেনিং দিচ্ছে না, এর জন্য কোম্পানি আমাকে কোনো ফোর্স করছে না, ম্যানেজারও বলছে ভাই ঠিক আছে ওই 60-70 ডক্টর নিয়ে ঘোর, এদিক চল,
ছোটোখাটো ডক্টর যাদের ডিসপেন্সারি আছে ওখানে গিয়েই আমাদের ঠেলে দেবো, গুঁজে দেবো, হয়ে যাবে, এই ধরনের কিছু কথা ছিল। আমিও সেটাই করতাম। পরে দেখলাম যে এরকমভাবে হবে না, আমাকে যদি মার্কেটে থাকতেই হয় আমাদের রাঘব বোয়ালকে ধরতে হবে, বড় ডক্টর ভিজিট করতে হবে। এবার এই বড় ডক্টর ভিজিট করাটার ক্ষেত্রে কোম্পানি যদি তোমাকে সঠিক ডিটেলিং যদি না শেখায়, কোম্পানি যদি ভিজন ঠিক না থাকে, তোমার একটা জড়তা থাকবেই। তোমার মাথাতে লেখা নেই ভাই যে তুমি ছোট কোম্পানি বড় কোম্পানি এসেছো, তাহলে তোমার কাজ কি হবে? কোম্পানি যদি তোমার ক্লিয়ারেন্স না দেয়, নো প্রবলেম, তুমি দেখো যে তুমি সঠিকভাবে কি বড় ডক্টর ভিজিট করছো। তোমার কাজ হবে আজ থেকে যে তোমার শহরে তোমার হেডকোয়ার্টারে টপ ডক্টরকে লিস্টে নেওয়া। এবার তুমি বলতে পারো এখন যে তাতে আমার কি হবে, বিজনেস কি আসবে? দেখো, ডিসপেন্সারি ওরিয়েন্টেড যে ডক্টর আছে তাদেরকে তুমি ভিজিট করবে ইনিশিয়াল সেলকে পুশ করার জন্য, সেটা কাজ করলে। একটি বড় ডক্টরকে তুমি যখন আজকে ভিজিট করবে, ধরে রাখতে পারো 6 মাস 7 মাস লেগে যাবে, 8 মাসও লাগতে পারে কনভার্ট করতে। যখন বড় ডক্টর তোমার প্রেসক্রাইবার হবে, তখনই তুমি জানবে যে তুমি সঠিকভাবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারলে, তখনই তোমার মার্কেটের দাম বাড়লো। তা না হলে তোমাকে বলবে সব ছোট কোম্পানি করে আসে কাজ করা ছেলে আমরা নেব না, যারা একটু ভালো কোম্পানি নিতে চায় না। তাহলে এই জিনিসটা আজ থেকে করতে থাকো, নিজের মতো করেই কল অ্যাভারেজ মেনটেন করো, কোথাও ফাঁকিবাজি করতে যেও না। ফাঁকিবাজি তুমি যদি মার্কেটে দাও না, আলটিমেট ওই ফাঁকিবাজি তোমার জীবনে ফিরে আসবে ভাই। এটা আমি আমার জীবন থেকেই বলতে পারি, আমি কোথাও বার থেকে অ্যাডভাইস দিচ্ছি না। ওকে, তাহলে সেখানে তোমার কাজ কি হবে? অ্যাটলিস্ট যে 10টা কল অ্যাভারেজের কনসেপ্ট আছে বা 12টা কোম্পানি, বড় কোম্পানি দেখবে একটা কথা বলে যে ভাই 12টা কল অ্যাভারেজ আমার লাগবে, লাগবে মানে লাগবে। তো তারা এই মেনটেনটা, এই বেসিক জিনিসটাকে রাখছে। ছোট কোম্পানির ভিজন কি আছে যে 60-70 ডক্টর হবে, ওখানের মধ্যে বিজনেস করে ফেলবে, এটা কখনোই সম্ভব নয়। তাহলে আমাদের এখন থেকেই এই জিনিসগুলোকে দেখতে হবে। এর পাশাপাশি আরেকটা ভুল ছিল, কোম্পানির ক্ষেত্রেও রাইট মার্কেট স্ট্র্যাটেজি ছিল না। আমরা বুঝতে পারতাম না যে কোনটা আমার পোটেনশিয়াল ডক্টর, কোনটা পোটেনশিয়াল নয়, প্রতি মাসে কোন ডক্টরকে ফোকাস দিতে হবে, কোন ডাক্তারের সাথে অ্যাক্টিভিটি করতে হবে, এইটা ঠিক মতো করে কোম্পানির কাছে ক্লিয়ার ছিল না, আমাদের কাছেও ছিল না, যার ফলে সেল কখনোই আমি বাড়াতে পারতাম না। আশা করি তোমরাও হয়তো এরকম ফেস করছো। তাহলে দেখো যে রাইট স্ট্র্যাটেজি তৈরি করার চেষ্টা করো। রাইট স্ট্র্যাটেজি বলতে তুমি নিজের থেকে তৈরি করো, আমি কোম্পানির কথা ছেড়েই দাও। যেহেতু তোমাকে এই ফিল্ডে থাকতে হবে, যেহেতু তোমাকে এই মার্কেটে থাকতে হবে, তুমি নিজের মতো করে নিজের বস তৈরি হও না। তো সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তুমি একটা প্ল্যানিং করো যে আমার লিস্টে 120টা ডক্টর আছে, তার মধ্যে কোন ডক্টরবাবু প্রেসক্রাইব করছে, কাকে তুমি মনে করছো যে কনভার্ট করা যেতে পারে, কোন ডক্টরকে তুমি ভাবছো যে আগামী 6 মাসের মধ্যে আমার বিজনেস চাই, রেডি কর। এবার তুমি তোমার ম্যানেজারকে বলো যে আমার এই ডাক্তারকে আমি ফোকাস করছি, আমি কনভার্ট করতে চাইছি, দেন কিভাবে স্ট্র্যাটেজি করতে পারি, কিভাবে ডক্টরকে আমরা আরও অ্যাক্টিভিটি করতে পারি, প্ল্যানিং করো নিজের মতো করে। এরকমভাবে যদি করো, আশা করি যে তোমার সেলকে ইনহ্যান্স করতে পারবে। আর এই এক্সপিরিয়েন্সটাকে তুমি পরের কোম্পানিতে যখন তুমি সুইচ করবে সেখানেও কাজে লাগাতে পারবে। আর একটা দেখতাম যে আমি যে কোম্পানিতে থাকতাম ওখানে কোনো সিস্টেমেটিক কোনো মিটিংই হতো না। 6 মাস কাজ করেও দেখা কোনো মিটিং নেই, ফোনেতেই ঝেড়ে দিল, হ্যাঁ সেল হচ্ছে না, অমুক হচ্ছে না, সেই হচ্ছে না। আরে একটা তো ফরম্যাট থাকে না, সেই ফরম্যাটটা যদি কোম্পানি ফলো না করে, কোম্পানি যদি ঠিকঠাক করে আমাকে না বোঝায় কোথায় ভুল হচ্ছে, তাতে আমি কি করে বুঝবো? সবটাই যদি আমি বুঝে যেতাম তাহলে তো আমি আর কোম্পানিতে থাকবো না, আমি তো ব্যবসা করে ফেলবো। তো এই জিনিসটা দেখেছি আমি একটা কোম্পানিতে, ধরো 8-9 মাস ছিলাম, কোম্পানি কোনো মিটিংই হয়নি, ফোনে দিয়ে আমাকে ছেড়ে দিল। 4 মাস 5 মাস পর কোনো সেল নাই। আরে সেল করে যদি কথাটাই হয়, কোম্পানির কোনো মিটিং নাই, কোম্পানির কোনো নিজস্ব ফরম্যাট নাই, কোনো রকমভাবে দেখবে ধরো কোনো এক্সেল শিট পাঠাচ্ছিল না, কিছুই নেই, তো কিভাবে আমরা বুঝতে পারবো যে কোথায় আমি দাঁড়িয়ে আছি? পরবর্তীকালে যখন আমি একটা কোম্পানিতে সুইচ করেছিলাম, এগুলো আমি শিখেছিলাম। তাহলে এটাও বিষয় যে কোম্পানির ক্ষেত্রে যে তারাও প্রপার ওয়েতে ঠিকঠাক করে কাজ করছে না, তাই তারাও কোনো গ্রো করছে না। এক কথায় বলতে পারি যে কোম্পানির কোনো ভিজন নাই, ওদের একটাই ভিজন, ভাই আমি কোম্পানি খুলেছি, ছেলের মার্কেটে চলছে, চলো লাভ চাই, ইনকাম চাই, গ্রোথ চাই, দাও দাও দাও। আরে কি করে দেবে? সঠিক যদি স্ট্র্যাটেজি না অ্যাপ্লাই হয়, সঠিক যদি মিটিং না হয়, তাহলে কিভাবে দেবো, কিভাবে বুঝবো? তখন তো আমি বলবো স্যার আমি তো ভিজিট করছি, কিছু পাচ্ছি না। এটা একটা ফল্ট আমি দেখেছিলাম। তাহলে দেখো এখানে তোমার ভুল কতখানি আছে, দেখো যে এখানে কোম্পানির ক্ষেত্রে কতটা সাপোর্ট কম পাচ্ছ বা বেশি পাচ্ছ। মেবি কোম্পানি ভালো সাপোর্ট করছে, তোমার দিক থেকে ভুল আছে, তাহলে বলবো ভাই সংশোধন করে নাও, ভালোভাবে এনার্জির সাথে মার্কেটে কাজ করো, শেখো। আরেকটি কথা বলবো, মার্কেটেই তোমার নলেজ পড়ে আছে, মার্কেট থেকেই সব থেকে ভালো করে শেখা যায়। একটা ইউটিউব ভিডিও থেকে যত না শিখবে, মার্কেটের দাদার কাছ থেকে, মার্কেটের সিনিয়রদের কাছ থেকে ভালো করে শিখবে। ভুল শিখলে আলটিমেট সেটা নিজের উপরে অ্যাপ্লাই হবে, ফাঁকিবাজি কাজ শিখলে ফাঁকিবাজিটা নিজের কাছে আসবে।
তাতে আমরা কিছু গ্রো করতে পারবো না। ভালো জিনিস শিখবে, অ্যাপ্লাই করবে, ভালো কিছু পাবে, এটাই তো আলটিমেট সার কথা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এমআর রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।